নমস্কার, আমি মাধব সরকার, শিলিগুড়ি প্রাইমারি টিচার ট্রেনিং কলেজ অ্যান্ড শিলিগুড়ি তরাই বিএড কলেজের বিএড সেকেন্ড সেমিস্টার এর একজন ট্রেনিং। আমার ম্যাথ সাবজেক্ট হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। আমি আজকে যে বিষয়টি পড়াবো সেটা হচ্ছে দ্বাদশ শ্রেণীর অষ্টম অধ্যায়ের ভারতীয় আইনসভা। ভারতীয় আইনসভার মধ্যে রয়েছে পার্লামেন্টের গঠন, কার্যাবলী এবং ক্ষমতা। এর আগে আমি পার্লামেন্টের গঠন সম্বন্ধে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী। তার আগে আমি ভারতীয় গঠন সম্বন্ধে বা পার্লামেন্টের গঠন সম্বন্ধে দু চার কথা বলব। ভারতীয় পার্লামেন্টের গঠন দুটি ভাগে ভাগ করা যায়, একটি উচ্চ কক্ষ, একটি নিম্ন কক্ষ। উচ্চ কক্ষের নাম হচ্ছে রাজ্যসভা এবং নিম্ন কক্ষের নাম হচ্ছে লোকসভা। এরপরে আমি আজকে আলোচনা করব হচ্ছে ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী। ভারতীয় সংবিধানের সংশোধনের শাসন ব্যবস্থায় পার্লামেন্টের ক্ষমতা ব্যাপক এবং গুরুত্বপূর্ণ। সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জনমত অনুসারে সরকার পরিচালিত হয়। তাই বলা যেতে পারে যে জনসাধারণের সর্বোচ্চ প্রতিনিধিত্ব সংস্থা হলো পার্লামেন্ট। জনগণের অধিকার সংরক্ষণ এবং জনসাধারণের সর্বোচ্চ প্রতিনিধিত্ব সংস্থা হলো পার্লামেন্ট। এবার এই পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী অনেকগুলো ভাগ রয়েছে। তার মধ্যে প্রথম ভাগ হচ্ছে আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা। আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা হচ্ছে পার্লামেন্টের সর্বাপেক্ষা এবং গুরুত্বপূর্ণ একটি ক্ষমতা। সংবিধানের আইন প্রণয়ন সংক্রান্ত বিষয়টি তিনটি ভাগে ভাগ করা হয়েছে। সেটি এক নম্বর হচ্ছে কেন্দ্রীয় তালিকা, দুই নম্বর হচ্ছে রাজ্য তালিকা এবং তিন নম্বর হচ্ছে যুগ্ম তালিকা। কেন্দ্র তালিকার মধ্যে মোট 100টি বিষয়ে পার্লামেন্ট এককভাবে আইন প্রণয়ন করেছে। যেমন বলা যেতে পারে প্রতিরক্ষা, মুদ্রা ব্যবস্থা, যুদ্ধ ঘোষণা, সন্ধি স্থাপন প্রভৃতি। এগুলো হচ্ছে সমস্ত কেন্দ্রীয় তালিকার মধ্যে অন্তর্ভুক্ত। এবং কৃষি, জনস্বাস্থ্য, জনশৃঙ্খলা, স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা মোট 61টি রাজ্য তালিকার মধ্যে অন্তর্ভুক্ত। এরপরে রয়ে গেল যুগ্ম তালিকা। যুগ্ম তালিকায় মোট 52টি বিষয়ে বর্তমান যুগ্ম তালিকার মধ্যে অন্তর্ভুক্ত। এর মধ্যে বলা যেতে পারে যে হচ্ছে বিবাহ, শিক্ষা, সামাজিক বীমা, চুক্তি প্রভৃতি। এই সব বিষয়ে কেন্দ্রীয় আইনসভা ও রাজ্য আইনসভাগুলি পৃথক পৃথকভাবে আবার আইন প্রণয়ন করতে পারে। এবার আরও বলা যেতে পারে যে তবে যুগ্ম তালিকাভুক্ত কোনো বিষয়ে পার্লামেন্টের আইনের সঙ্গে রাজ্যের প্রণীত আইনের সঙ্গে যদি বিরোধ ঘটে তাহলে সেটা পার্লামেন্টে আইন কার্যকর হবে এবং সেই কার্যকর আইনের রাজ্য আইনসভা প্রণীত আইনের যে অংশ অসামঞ্জস্যপূর্ণ হবে সেটিকে বাতিল ঘোষণা করা হবে। এরপরে বলা যায় কোনো বিল যদি পার্লামেন্টের উভয় কক্ষে পাশ হওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদন লাগে, কোনো বিল পার্লামেন্টে পাশ হওয়ার পরে সেটা রাষ্ট্রপতির অনুমোদন লাগে, সেই বিলটি রাষ্ট্রপতির সম্মতি নেওয়ার জন্য সেই বিলটি রাষ্ট্রপতির কাছে যায়। কিন্তু সেই বিলটি রাষ্ট্রপতি স্বাক্ষর নাও করতে পারে। স্বাক্ষর না করলে সেটা পুনরায় আবার পার্লামেন্টে চলে আসে। কিন্তু দ্বিতীয়বার যখন বিলটি পাশ করার পরে আবার যখন রাষ্ট্রপতি স্বাক্ষরের জন্য যায় তখন রাষ্ট্রপতির বাধ্য সেই বিলটি স্বাক্ষর করতে। এবার এখানে বলা যেতে পারে যে এক্ষেত্রে রাষ্ট্রপতির কোনো রকম স্বেচ্ছাধীন ক্ষমতা নেই। কারণ হচ্ছে এটা হচ্ছে যখনই সেই বিলটি আসে তখন রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী এবং মন্ত্রীবর্গদের নিয়েই সেই বিলটি স্বাক্ষর করে। পার্লামেন্টের কতগুলি ক্ষেত্রে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করে থাকে। যেমন হচ্ছে জরুরি অবস্থা বল্লভ থাকাকালীন সে তার পার্লামেন্টের প্রয়োজন অনুযায়ী তারা সেই আইনটা প্রণয়ন করে। তাছাড়া আন্তর্জাতিক সন্ধি বা চুক্তির শর্তাদি বাস্তবে পরিণত করার জন্য পার্লামেন্ট আইন প্রণয়ন করে থাকে। এরপরে আমরা আলোচনা করব শাসন বিভাগ সংক্রান্ত গঠন সংক্রান্ত আলোচনা, মানে ক্ষমতা। সংসদীয় শাসন ব্যবস্থায় সদস্যদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতারা মন্ত্রিসভা গঠন করে। লোকসভা ও সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মধ্যে প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা নিযুক্ত হন। রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের নেতাদেরকে প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করেন। এটা হলো সংসদীয় শাসন ব্যবস্থার একটি রীতি।
তারপর প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী অন্যান্য সদস্যদের নিযুক্ত করা হয়। এবার বলা যেতে পারে যে পার্লামেন্ট সংবিধানে বলা হয়েছে যে মন্ত্রীদের পার্লামেন্টের যে কোনো কক্ষের সদস্য হতে হবে। এবার রাষ্ট্রপতি এমন একজনকে নিযুক্ত করবেন যে হচ্ছে পার্লামেন্টের কোনো সদস্য নন, কিন্তু তাকে 6 মাসের মধ্যে সেই পার্লামেন্টের যে কোনো কক্ষের সদস্য হতে হবে, নাহলে তাকে পদচ্যুত করে দেওয়া হবে। এরপরে আলোচনা করব অর্থ সংক্রান্ত বিল। সংবিধান অনুসারে ভারতের কর ধার্য, কর সংগ্রহ এবং ব্যয় নির্বাহ এগুলো পার্লামেন্টের আইনের মাধ্যম ছাড়া হবে না, পার্লামেন্টের অনুমতি ছাড়া এগুলো হবে না। 265 এবং 266 নং ধারায় এটা বলা হয়েছে। পার্লামেন্টের এই ক্ষমতা হলো লোকসভার ক্ষমতা। অর্থ সংক্রান্ত বিষয়ে লোকসভার সিদ্ধান্ত হিসেবে সেটা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। সরকারি অনুযায়ী পার্লামেন্টের দ্বারা নির্ধারিত পথে চলছে কিনা সেই বিষয়ে 2টি কমিটি রাখা হয়েছে, একটা সরকার গাণিতিক কমিটি, একটা অনুমোদিত কমিটি। এবার হচ্ছে নির্বাচন সংক্রান্ত ক্ষমতা। নির্বাচন সংক্রান্ত ক্ষমতায় বলা হয়েছে যে পার্লামেন্টের উভয় কক্ষে নির্বাচিত সদস্যগণ রাষ্ট্রপতি নির্বাচিত অংশগ্রহণ করেন। তারপরে উপরাষ্ট্র নির্বাচিত পার্লামেন্টের উভয় কক্ষ সদস্যদের মাধ্যমে। আবার পার্লামেন্টের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি পদচ্যুত করতে পারে। যেমন পার্লামেন্ট রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি যেমন নির্বাচন করতে পারে, ঠিক তেমনি পার্লামেন্ট রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি পদচ্যুত করতে পারে। বিরুদ্ধ সংবিধান সংলগ্ন অভিযোগ বিচার করে অভিযোগ প্রমাণিত হলে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হয়। এই পদ্ধতিকে ইমপিচমেন্ট পদ্ধতি বলা হয়। এরপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিচার বিষয়ক ক্ষমতা। পার্লামেন্ট কোনো আদালতকে হাইকোর্ট পর্যায়ে করে দিতে পারে, আবার কেন্দ্রশাসিত অঞ্চলে হাইকোর্টের ক্ষমতাও বৃদ্ধি করতে পারে। কেন্দ্রশাসিত অঞ্চলে যে হাইকোর্ট কেন্দ্রশাসিত অঞ্চলে যে হাইকোর্ট রয়েছে তার ক্ষমতা বৃদ্ধি করতে পারে। তাছাড়া নিজের অবমাননার জন্য, অধিকার ভঙ্গের জন্য পার্লামেন্ট উভয় কক্ষের যে অভিযুক্ত সদস্যকে বহিরাগত হিসেবে শাস্তি দিতে পারে। এরপরে আমি যে বিষয়টি গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের সংশোধনের ক্ষমতা, যেটি হচ্ছে সংবিধান সংশোধনের ক্ষমতা। এটি হচ্ছে পার্লামেন্টের সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। পার্লামেন্ট এর সংবিধানের সংশোধন করতে পারে। আমাদের যে আইন প্রণয়নের মধ্যে যে পার্লামেন্ট রয়েছে সেটা হচ্ছে ভারতীয় সংবিধান সংশোধন করতে পারে। এক্ষেত্রে সাধারণ পদ্ধতি এবং কতগুলি বিশেষ পদ্ধতি রয়েছে। বলা যেতে পারে যে সংবিধানের 368 নং ধারায় এই বিষয়ে বিস্তারিতভাবে উল্লেখ আছে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন এবং রাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থা, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট সংক্রান্ত বিষয়ে প্রভৃতি কতগুলি নির্দিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় সংবিধান সংশোধনের জন্য অঙ্গরাজ্যগুলোর অর্ধেক আইনসভার অনুমোদন লাগে। এরপরে বলা যেতে পারে যে সংবিধানের 24তম এবং 42তম সংবিধান সংশোধনের পর পার্লামেন্টের কিছু পরিবর্তন ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। সংবিধানের 24তম সংশোধনের অনুসারে পার্লামেন্টের উভয় কক্ষের পাশ হওয়া সংবিধান সংশোধনী বিল রাষ্ট্রপতিকে অবশ্যই স্বাক্ষর করতে হবে। এই বিলটি পাশ হয়েছিল 1971 সালে এবং 42তম সংবিধান সংশোধনে 1976 সালের অনুসারে পার্লামেন্ট সংবিধানের যে কোনো অংশ সংশোধন করতে পারে, অর্থাৎ পার্লামেন্ট সংবিধানের সংশোধনের ক্ষমতা অসীম। এরপরে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে তথ্য সরবরাহ করে। পার্লামেন্ট তথ্য সরবরাহ করার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সংসদ ও সদস্যগণ সরকারি নীতি কার্যকলাপ সম্পর্কে মন্ত্রীদের বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করেন। বিভাগীয় মন্ত্রীগণ সেই পার্লামেন্টের সেই প্রশ্নে জবাব দেন। এই সূত্রে পার্লামেন্টের যে সমস্ত সংবাদ এবং তথ্য পেশ করা হয় তা নির্ভরযোগ্য সূত্রে সংগৃহীত হয়ে থাকে। এই সমস্ত তথ্যের মাধ্যমে জনগণ সরকারি কার্যকলাপ সম্পর্কে অবহিত হতে পারে। এরপরে হচ্ছে জনমত গঠন। জনমত গঠনের ক্ষেত্রেও সংসদীয় পার্লামেন্টের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পার্লামেন্টে যে জনবিরোধী কাজের বিরোধ সমালোচনা করা হয় এবং সরকারকে জনস্বার্থ সাধনে বাধ্য করা হয়। এইভাবে পার্লামেন্টের জনগণকে সরকারি কার্যকলাপ সম্পর্কে সজাগ এবং সতর্ক রাখে। এই পথে পার্লামেন্ট
সুস্থ জনমত গঠন করতে সাহায্য করে। এরপরে আরেকটি শেষ বিষয়ে আলোচনা করব, অন্যান্য ক্ষমতা। ভারতীয় পার্লামেন্টের যে অন্যান্য ক্ষমতা রয়েছে সেটা হচ্ছে ক্ষমতা বহু এবং বিচিত্র। ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা বহু এবং বিচিত্র। বিভিন্ন ক্ষেত্রে এই বিষয়ে বলা হয়েছে সংবিধানের 2 নং ধারায় পার্লামেন্টে যে রকম উপযুক্ত মনে করে সেই শর্তেই নতুন রাজ্য গঠন করতে পারে। আবার সংবিধানের 3 নং ধারা অনুসারে পার্লামেন্টে এই আইন প্রণয়ন করে কোনো রাজ্য থেকে কোনো অংশে বিচ্ছিন্ন করে দিতে পারে, 2 বা ততোধিক রাজ্য এবং রাজ্যাংশকে সংযুক্ত করে পারে এবং ভূখণ্ডকে অপর এক রাজ্যের সঙ্গে সংযুক্ত করতে পারে। আজকের পার্লামেন্টের যে রয়েছে পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী এখানেই শেষ করা হলো। নমস্কার।